আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আইল্যান্ড বিডি। আজ আমরা আলোচনা করব 2024 সালের অ্যানুয়াল অ্যাসেসমেন্ট নিয়ে ইংরেজি বিষয়ে যারা ক্লাস 9 এ পড়ছো। অলরেডি তোমরা ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখতে পাবে যেখানে আসলে অ্যানুয়াল অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলেছে অনেক চ্যানেল। তো আমি শুধুমাত্র এই ভিডিওটা করছি শুধুমাত্র আমার চ্যানেল যারা ফলো করছে যে শিক্ষার্থীরা তাদের জাস্ট কিছু বিষয়ে জানানোর জন্য, হাইলাইট করার জন্য। তো আমি বিস্তারিত আলোচনা করব না। তারপরে যতটুকু আলোচনা করব, এটাও একটু দীর্ঘ আলোচনা হতে পারে। I hope you will see this video to get some important matter in your head. তুমি যদি এই ভিডিওটা দেখো, আশা করি তোমার কাছে অ্যাসেসমেন্টটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং সেই অনুযায়ী তুমি পরিকল্পনা করে তোমার প্রিপারেশন নিতে পারবে। তো এই চ্যানেলে বেশ কিছু ভিডিও আমি পাবলিশ করেছি ক্লাস 9 এর, যেগুলো যে সিলেবাসটা দেওয়া হয়েছে তার ভিডিওগুলো এখানে রয়েছে। আর যেগুলো নেই সেগুলো আমি দ্রুতই দিয়ে দিব তোমাদের। সো তোমরা কমেন্টে জানাবে ভিডিওগুলো কেমন লাগছে এবং কেমন উপকারে আসছে এবং কি ধরনের ইনফরমেশন তোমরা চাও। আমি চেষ্টা করব সেগুলো কালেক্ট করে তোমাদের ভিডিওতে জানানোর জন্য। এবং বলে রাখি এই লেসনগুলো 100% ফ্রি। আমি কোনো কোর্সের কোনো কথা বলব না তোমাদের। তো বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 6, 7, 8, 9 যে ক্লাসগুলো রয়েছে সবগুলোরই আসলে রিটেন এক্সামিনেশনের যে নিয়ম ২০২২ সালে যে এনসিটিবি সেই ন্যাশনাল কারিকুলাম করা হবে সেটার উপর নির্ভর করে। তো সেখানে সামেটিভ এবং কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট দুটো মিলেই আসলে করা হবে। তোমরা অলরেডি জানো যে সামেটিভ অ্যাসেসমেন্ট হলো পরীক্ষার মাধ্যমে যেটা নেওয়া হয়। দুটো সামেটিভ অ্যাসেসমেন্ট হওয়ার কথা ছিল এবং কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট ধারাবাহিকভাবে মূল্যায়ন বা শিক্ষণকালীন যে মূল্যায়নটা এটা সারা বছর ব্যাপী যেটি হয়ে থাকে। তো এখানে বলা হয়েছে আউট অফ 100 মার্কস অর্থাৎ ১০০ মার্কে পরীক্ষা হবে। আগে তো কোনো মার্কের কোনো পরীক্ষা ছিল না। শুধুমাত্র অ্যাসেসমেন্ট হতো। এইবার মার্কে পরীক্ষা হবে এবং এক্ষেত্রে ৭০% ওয়েটেজ অর্থাৎ যদি ১০০ মার্কে পরীক্ষা হয় এবং ১০০ মার্কে পরীক্ষা হবে, সেক্ষেত্রে ১০০ মার্কে ৭০% এ কনভার্ট করা হবে এবং পরবর্তীতে যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা হবে সেখান থেকে ৩০%, হ্যাঁ, নিয়ে এই মোট ৭০ প্লাস ৩০ এ দুটো যোগ করে ১০০ মার্ক করে তারপর রেজাল্ট করা হবে। তো এখানে তোমরা দেখো এখানে বিস্তারিত লেখা আছে এই সেম কথাটাই যে মার্কস obtained out of 100 marks written examination will be converted to 70 marks and these marks will be combined with the marks obtained from the continuous assessment having 30 marks to calculate the subject wise result of টোটাল 100 মার্কস। এই টোটাল 100 মার্কসের ক্ষেত্রে এই হিসাবটা হবে। তার মানে ক্লাসে তোমার ৩০ মার্কের কাজগুলো করে ফেলতে হবে তোমার এবং ৭০ মার্কটা আসবে হচ্ছে ১০০ মার্কের একটা রিটেন পরীক্ষা হবে। ১০০ মার্কে ধরো তুমি 90 পেলে, সেই 90 টা কনভার্ট করা হবে ১০০ র মধ্যে 90 টা কত ৭০ এ করলে হবে সেটা কনভার্ট করা হবে। কনভার্ট করলে ধরো যে তুমি 90 র ক্ষেত্রে তুমি ৭০ এর মধ্যে তুমি ৬৫ বা ৬৮ পাও। সেক্ষেত্রে তুমি যদি ৬৮ বা ৬৭ পাও সেটার সাথে তুমি ৩০ মার্ক যেটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে পেলে তার সাথে যোগ হয়ে ১০০ মার্কে যত হয় ততই তোমার রেজাল্টে আসবে। তো এইভাবে হবে প্রক্রিয়াটা। ইম্পর্টেন্ট কথা হলো যে এই যে এক্সামিনেশনটা কন্ডাক্ট করা হবে সেটা হবে ৩ ঘন্টা ব্যাপী। The subject teachers will develop the question paper for the subject they teach following the sample question provided by Ministry of Education for conducting annual examination while ensuring due level of confidentiality. অর্থাৎ সর্বাধিক গুরুত্ব রেখে এবং সতর্কতা এবং নিরাপত্তা রেখেই আসলে তোমার স্কুল বা কলেজের যে স্যারেরা আছে বা ম্যাডামরা আছে তারাই আসলে প্রশ্নটি করবে এবং প্রশ্নের ধরন যেটি হবে সেটা মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে করে দেওয়া রয়েছে। আমি তোমাদের একটু পরেই সেটা দেখাবো। সেই অনুযায়ী প্রশ্নটা করতে হবে। আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো তোমরা যখন ক্লাস 10 এ উঠে যাবে তখন এই সেম মেথডে আ এক্সামিনেশন নেওয়া হবে যেটা আগে নেওয়া হতো অর্থাৎ নিউ কারিকুলামের আগে যে কারিকুলাম ছিল ২০১২ সালে যেভাবে পরীক্ষা নেওয়া হতো ঠিক এভাবে
ক্লাস 10 এ যখন তোমরা উঠে যাবে তখন ওইভাবে পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ পরীক্ষার মাধ্যমেই আসলে তোমাদের যাচাই করা হবে। এখন আমরা আসি সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন ফর কন্ডাক্টিং অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট ফর একাডেমিক ইয়ার 2024 সাবজেক্ট ইংলিশ ক্লাস 9। তো ক্লাস 9 এ ইংলিশ বইয়ের গাইডলাইনটা আমরা একটু দেখি। এখানে বলা আছে কোয়েশ্চেন শুড বি বেসড অন কম্পিটেন্সিস, স্কিলস, নলেজ ফোকাসড ইন দি এক্সপেরিয়েন্স অফ দি এনসিটিভি টেক্সট বুক অ্যাজ প্রেসক্রাইবড বাই দি সিলেবাস আউটলাইন ইন দি গাইডলাইন। এই যে গাইডলাইনটা দেওয়া হচ্ছে এই গাইডলাইন ফলো করে কোয়েশ্চেনগুলো তৈরি করা হবে স্কিল বা কম্পিটেন্সি বেসড। অর্থাৎ ক্লাস 9 এ আমরা প্রত্যেকটি এক্সপেরিয়েন্স যেগুলো পড়েছি এগুলো কোনো না কোনো কম্পিটেন্সি কভার করে বা স্কিল কভার করে। তোমরা যদি দেখো আমার ভিডিওগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কম্পিটেন্সি উল্লেখ করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। Questions on reading and grammar must be set from unseen text, which should be similar to the relevant text given in the textbook in terms of level of difficulty, genre and style. অর্থাৎ কোয়েশ্চেন যে করা হবে রিডিং এবং গ্রামারের উপরে সেগুলো সবকিছু আনসিন টেক্সট থেকে হবে। অর্থাৎ তুমি যে বইয়ে যে টেক্সটগুলো পড়ছো বা পড়েছো সেগুলো কিন্তু হুবহু তোমার প্রশ্নে আসবে না। কিন্তু এই যে তোমরা টেক্সট পড়ছো রিলিভেন্ট টেক্সট হবে সেটা। অর্থাৎ সেটা যে কম্পিটেন্সি রয়েছে সেই কম্পিটেন্সি থেকেই আসবে। যতটুকু ডিফিকাল্ট তুমি বইয়ে পড়েছো ঠিক ততটুকুই ডিফিকাল্ট হবে। যে প্রকার বা যে ধারার লেখা রয়েছে সে ধারাই তোমার প্রশ্নে আসবে। আমি তোমাদের একটু পরেই সেটা দেখাচ্ছি। Tasks for writing part need to be set considering the type of writing students have done in the classroom. However, no writing task or topic should be copied from the textbook while setting questions. রাইটিং যে কোশ্চেন পার্টটুকু হবে সেটা হচ্ছে স্টুডেন্টরা ক্লাসরুমে যে রাইটিং প্র্যাকটিসগুলো করেছে সেগুলো বিবেচনা করে সেট করা হবে। হাউএভার কিন্তু নো রাইটিং টাস্ক টপিক শুড বি কপিড। অর্থাৎ বইয়ে যেসব টেক্সট বুকে যে কোশ্চেনগুলো সেট করা থাকে বা যে বিষয়ে পড়ানো হয় সে বিষয় থেকে কিন্তু কোনো রাইটিং টপিক কপি করা হবে না প্রশ্নপত্রে। Question setter need to provide sample answers and rubrics for marking the essay type or open-ended writing task. অর্থাৎ যারা কোয়েশ্চেন সেট করবে তারা স্যাম্পল কিছু অ্যান্সার দিতে পারে। তোমরা যেরকম বইয়ে দেখেছো 1 is done for you এরকম টাইপ আর কি। অথবা রুব্রিক্স অর্থাৎ একটা চেক লিস্ট আকারে দিতে পারে যে কি কি করলে তুমি কতটুকু মার্ক পাবে। আমি তোমাদের এই প্রশ্নপত্র একটি স্যাম্পল প্রশ্নপত্র দেখাবো যেখানে রুব্রিক্স দিয়ে দেওয়া থাকবে সেটা তোমাদের আমি বুঝিয়ে দিব। তো তোমরা এটা মাথায় রেখো যে কোশ্চেন সেট করতে হলে যে কোনো একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া থাকতে পারে অথবা রুব্রিক্স যেটা দেখে স্টুডেন্ট তার লেখা লিখবে এবং টিচার এই রুব্রিক্সটা ফলো করে তাদের মার্কিংটা করে থাকবে। তো আমরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সিলেবাস ফর অ্যানুয়াল এক্সাম। এখানে যদি আমরা দেখি 6 নাম্বার এক্সপেরিয়েন্সটা নেওয়া হয়েছে যেটি হচ্ছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস 53 থেকে 60 পেজ পর্যন্ত বইয়ের। এটা একটা গুরুত্বপূর্ণ লেসন। আমার এই লেসনের উপরে প্রত্যেকটি ভিডিও দেওয়া রয়েছে, তোমরা এটা দেখে নিতে পারো। তারপর এক্সপেরিয়েন্স 8 ইমাজিনেশন যেটা 69 থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত। এরপর এক্সপেরিয়েন্স 9 এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট 79 থেকে 82 পেজ। এই যে তিনটি এক্সপেরিয়েন্সের সমন্বয়ে আসলে অ্যানুয়াল এক্সামের সিলেবাসটা দেওয়া হয়েছে এবং এই তিনটি এক্সপেরিয়েন্সের যে কম্পিটেন্সি এই কম্পিটেন্সির উপর বেস করেই কিন্তু তোমাদের প্রশ্নগুলো সেট করা হবে এবং আমি তোমাদের চেষ্টা করব কি ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে ভিডিওতে তোমাদের ধারণা দেওয়ার জন্য নেক্সট যে লেসনগুলো আমি করব সেগুলোতে ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি আমার চ্যানেলে আসো তাহলে দেখতে পারবে এই যে এখানে আছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন। এখানে ফুল প্লে লিস্ট রয়েছে, তোমরা এখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখতে পারো, মানে লেসন সবগুলোই রয়েছে এখানে। তারপর তোমরা দেখতে পাচ্ছ ইমাজিনেশনস এটিও রয়েছে এবং এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট এটিও রয়েছে। তো তোমরা এই তিনটি যে এক্সপিরিয়েন্স যেগুলো ক্লাস 9 এর ইংরেজি যে সিলেবাস রয়েছে সেগুলো রয়েছে, তোমরা এগুলো চেক করে নিবে। আমি আশা করি এগুলো যদি তোমরা মনোযোগের সহিত
দেখো তাহলে তোমাদের কিন্তু অনেক ভালো একটা প্রিপারেশন হবে। তো এরপরে অ্যাসেসমেন্ট ফরম্যাট তোমরা জানো, এখানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হবে 30% এবং সামেটিভ 70%, যে কথাটা আমি একটু আগেই আলোচনা করলাম। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট গুলা ক্লাসরুমে স্যারেরা কিভাবে দিবেন এর সম্পর্কে কিছু গাইডলাইন এখানে দেওয়া আছে। তোমরা যদি দেখো 30 মার্কের জন্য এখানে 3টি ঘর বা টাস্ক করে দেওয়া আছে। একটি হচ্ছে হোমওয়ার্ক, এটা টিচার দিয়ে দিবেন, হোমওয়ার্কের জন্য 10 মার্কস থাকবে। তারপর ক্লাস ওয়ার্ক, সেটা ইন্ডিভিজুয়াল বা গ্রুপ ওয়ার্ক হতে পারে বা কমপ্লিটিং টেবিল বা চার্টস হতে পারে। হ্যাঁ, ওই রিলিভেন্ট এক্সপিরিয়েন্স অর্থাৎ 3টি যে এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা একটু আগে সিলেবাসে দেখলে, এখান থেকে এই যে কোনো একটা কাজ করে সেখানে 10 মার্ক অ্যালাউ করা হবে, অ্যালোকেট করা রয়েছে। এবং সর্বশেষ যে আরেকটা আইটেম সেটি হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট, যে কোনো একটি দেওয়া হতে পারে, স্পেসিফাইড ইন দ্য রিলিভেন্ট এক্সপিরিয়েন্স। সিলেবাস যে সেকশন বি তে রয়েছে, আমরা সিলেবাসের সেকশন বি আমরা আবার একটু চেক করে নেই। এই যে বি সেকশন, এই যে 3টি এক্সপিরিয়েন্স রয়েছে, তোমরা আমার ভিডিও দেখে তোমরা আরো ভালো আইডিয়া পেতে পারো। এইখান থেকে তোমাদের রিলিভেন্ট কিছু প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, যেগুলো তোমাদের এই যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের যে 30 মার্ক তোমরা দেখতে পাচ্ছ, 30% পরবর্তীতে এটা হিসেবে নেওয়া হবে, সেটাই কিন্তু তোমার এই 30 মার্ক কিন্তু অ্যাড হয়ে যাবে এবং পরবর্তীতে টোটালি 100 মার্কস ধরে তোমার মার্কটা তুমি পাবে। তো এই টাস্কগুলো তোমাকে তোমার টিচার দিয়ে দিবে কিন্তু। এখন আসি মহা গুরুত্বপূর্ণ সামেটিভ অ্যাসেসমেন্টের কোয়েশ্চেন টাইপ এবং মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। তোমরা যদি লক্ষ্য করো এখানে একটি রিডিং সেকশন রয়েছে, যেখানে 35 মার্কের একটা সেকশন থাকবে এবং এই টেস্ট আইটেমগুলোতে বেসড হবে হচ্ছে 3 আনসিন প্যাসেজ, অর্থাৎ 3টা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, 3টা আনসিন টেক্সট দেওয়া থাকবে, যেগুলো তোমরা বই রিলেটেড পাবে, অর্থাৎ তোমাদের টেক্সট বই রিলেটেড যে কম্পিটেন্সি রয়েছে সেটার উপর ধারাবাহিকতা রক্ষা করে এটা করা হবে। এবং এখানে এমসিকিউ থাকবে 5টি, 5 মার্ক, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন থাকবে 10 মার্ক, 5টি 2 করে, ম্যাচিং থাকবে 5 মার্ক, আর্গুমেন্টস থাকবে 5 মার্ক এবং কমপ্লিটিং টেবিল থাকবে 10 মার্ক। তো এই যে 3টা আনসিন প্যাসেজের উপর বেস করে এই 35 মার্ক থাকবে। আমরা যদি এই রিডিং সেকশনের কোয়েশ্চেন অংশটুকু আমরা একটু দেখি, দেখো তোমাদের 3 ঘন্টার পরীক্ষা হবে এবং মার্কস থাকবে 100। এবং এই যে পার্ট এ রিডিং যেটা আমি বললাম, এখানে 35 মার্ক থাকবে। আমি বলেছি এটা 3টা আনসিন টেক্সট থাকবে। 1 নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এটা একটি টেক্সট, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। এখানে বিং অ্যান এক্সাম্পলারি সিটিজেন থেকে শুরু করে এখানে তোমরা যদি লক্ষ্য করো এভরিওয়ান উইদিন দি কমিউনিটি, এটা হচ্ছে একটা টেক্সট এবং টেক্সটের পরেই কিন্তু 5 নাম্বারের এমসিকিউ রয়েছে কথা মতো। এরপরে আমরা যদি দেখি এখানে শর্ট অ্যান্সার কোয়েশ্চেনও রয়েছে 5টি, 2 মার্ক করে। এবং এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কলাম ম্যাচিং রয়েছে 5 মার্ক, এই যে টেবিল ম্যাচিং, এটাও হচ্ছে 5 মার্ক। তাহলে এখানে 5, 10 এবং এখানে 5, তাহলে মোট 20 মার্ক হলো। এরপরে আমরা দেখতেছি আরেকটি টেক্সট দেওয়া রয়েছে, তোমরা জানো 3টা আনসিন টেক্সট, এটা হচ্ছে একটি ডায়ালগ রিলেটেড টেক্সট, সেটা ডায়ালগ নাও হতে পারে, নর্মাল টেক্সট হতে পারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি ফলো, এখানে 5 মার্ক দেওয়া রয়েছে। অ্যাক্টিভিটিটা কি একটু দেখি আমরা, এখানে অপিনিয়ন দিতে বলা হয়েছে যে তুমি অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রি করো কিনা স্টেটমেন্টের সাথে যে গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন আর নট ডুইং এনিথিং টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং, অর্থাৎ সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠান এই যে হিউম্যান ট্রাফিকিং অর্থাৎ মানব পাচার যে হচ্ছে, এইগুলো বন্ধ করার ক্ষেত্রে কোনো কিছুই করছে না। এক্ষেত্রে তুমি কি এটা মানো বা না মানো সেই স্টেটমেন্টের উপরে তুমি 5 নাম্বারের উপর ভিত্তি করে একটি অপিনিয়ন রাইটিং লিখবে। এখানে হিউম্যান ট্রাফিকিং এর উপরে একটি ডায়ালগ তোমরা দেখতে পাচ্ছ আছে, তোমরা পরবর্তীতে পড়ে নেবে। আর তোমরা যদি চাও এই গুলো আমি তোমাদের এক্সপ্লেন করে দিব, তোমরা যদি কমেন্টে লেখো তাহলে আমি চেষ্টা করব এগুলো নিয়ে আলোচনা করার। তাহলে তোমরা তোমাদের এখন হলো 25 মার্ক। এরপরে আছে হচ্ছে আরেকটি আহ আনসিন টেক্সট, তোমরা জানো 3টি আনসিন টেক্সট থাকবে, এটা তৃতীয় আনসিন টেক্সট। সো এটা 3 নাম্বার প্রশ্ন এবং 3 নাম্বার প্রশ্নে দেখো আরো 10টি মার্ক এখানে রয়েছে। তো 25 এবং 10, 35 মার্ক হয়ে গেল। এই হচ্ছে রিডিং পার্টের অংশটুকু। এখানে কমপ্লিটিং টেবিল
5টি ঘর রয়েছে, তো পূরণ করলে এখানে 10টি মার্ক তোমরা পাবে। এরপরে যদি আমরা ফিরে আসি, 30 মার্ক রয়েছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি। দেখো তোমরা 30 মার্কস লেখা আছে। আইটেমস উইল বি বেসড অন ওয়ান আনসিন পোয়েম, অর্থাৎ একটি অদেখা কবিতা আসবে, যে কবিতাটা তোমরা বইয়ে পড়নি। হ্যাঁ, তো তোমাদের একটা কবিতা দেখে এর উপরে আসলে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন 10 মার্কের জন্য লিখতে হবে এই 30 মার্কের মধ্যে। তারপরে আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেইনিং লিটারারি ফিগার্স, যেমন সিমিলি, মেটাফোর, ইমেজারি, এরকম আরো যেগুলো রয়েছে, কনসিট, মেটাফিজিক্যাল কনসিট। ওকে, তো বিভিন্ন ধরনের লিটারারি ফিগার্স রয়েছে, সেগুলোর উপরে অ্যান্সার করলে তোমরা 10 মার্ক পাবে। তাহলে 10 10 20। এবং সর্বশেষ রাইটিং এক্সপ্রেশন, অর্থাৎ কবিতার যে কি থিম বা আইডিয়া রয়েছে সেটার উপর লিখে তুমি আরো 10 মার্ক পাবে। এই টোটাল 30। আমি তোমাদের প্রশ্নে দেখাচ্ছি এটা কেমন হবে। দেখো পার্ট বি, এখানেই আসলে 30 মার্ক রয়েছে। একটি আনসিন কবিতা থাকবে। দেখো এখানে বলা হয়েছে রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। এখানে দেখতে পাচ্ছ একটি কবিতা, এ বার্ড অন দ্য ওয়্যার, এবং এটা লিখেছেন লিওনার্ড কোহেন। এখানে একটা কবিতা তোমার পড়তে হবে, এবং কবিতা পড়ার পর আমি যেভাবে বললাম যে 5টি প্রশ্ন রয়েছে, 10 মার্ক। এরপর আইডেন্টিফাই মেটাফোরস অ্যান্ড সিমিলি, অর্থাৎ লিটারারি ফিগার গুলো আইডেন্টিফাই এবং এক্সপ্লেন করতে হবে তাদের ইউজের উপরে, তাহলে 10 10 20। এবং সর্বশেষ রিড দ্য পোয়েম अगेन এন্ড এক্সপ্রেস ইওর ফিলিং, এই সম্পর্কে তোমার ক্রিটিক্যাল অ্যানালিসিস বা তোমার ফিলিং এখানে এক্সপ্রেস করতে বলা হবে। এই টোটাল 10 10 10, মোট 30 মার্ক। 30 এবং 35 মিলে হয় আমাদের 65 মার্ক। সর্বশেষ 100 মার্ক করার জন্য আমাদের হাতে থাকে হলো 35 মার্কস। আমরা এখানে দেখতে পাচ্ছি রাইটিং সেকশনে, এবং রাইটিং এ আমরা একটা দেখব প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফে আছে 10 মার্ক। এরপরে একটা লিখতে হবে রাইটিং কম্পেয়ার কন্ট্রাস্টে আসে, যেটি হচ্ছে 15 মার্ক। এবং এরপরে লিখতে হবে একটা এক্সপ্লেনেটরি টেক্সট, যেটাতে আছে 10 মার্ক। তাহলে এই 10 15 এবং 10 টোটাল 35 মার্ক। 35 30 এবং 35 মিলে আমাদের 100 মার্কস কমপ্লিট হয়। মজার বিষয় হলো তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো যে কম্পেয়ার কন্ট্রাস্টে আছে এক্সপ্লেনেটরি টেক্সট এবং প্যারাগ্রাফ এবং এই যে কবিতা, এই সবগুলোই কিন্তু আসলে আমাদের যে সিলেবাস বি সেকশনে দেওয়া রয়েছে তার কিন্তু অন্তর্গত। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, আমি যদি তোমাদের দেখাই, দেখো আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন, এটা কিন্তু কম্পেয়ার কন্ট্রাস্ট টাইপ অফ অ্যাসে। তুমি যদি এই লেসনটা ভালো করে পড়ো তাহলে কিন্তু কম্পেয়ার এবং কন্ট্রাস্ট অ্যাসে তোমার জন্য লেখা ডিফিকাল্ট হবে না। তারপর আমি যদি বলি ইমাজিনেশন, এই চ্যাপ্টারটি মূলত পোয়েট্রির উপরে, অর্থাৎ লিটারারি ফিগার সম্পর্কে তুমি ভালো ধারণা পাবে। তারপর এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট যদি তুমি পড়ো, তাহলে কিন্তু তুমি এক্সপ্লেনেটরি টাইপ অফ টেক্সট লিখতে পারবে। তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং। এই লেসনগুলো পড়লেই কিন্তু তুমি আসলে পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে পারবে, এবং সেই অনুযায়ী তুমি প্রশ্ন পাবে এবং সর্বোচ্চ মার্ক কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবে। তাহলে আমরা এই প্যারাগ্রাফ, কম্পেয়ার কন্ট্রাস্ট অ্যাসে এবং এক্সপ্লেনেটরি টেক্সটের যে প্রশ্নের নমুনা সেটা একটু দেখি। দেখো এখানে লেখা আছে পার্ট সি, for question 5 to 7, learners should strictly follow textbook to develop their writing on different issues। অর্থাৎ 5 থেকে 7 যে প্রশ্নগুলো রয়েছে, 3টি প্রশ্ন যেগুলোতে টোটাল 35 মার্ক রয়েছে, এটা কিন্তু তারা ডেভেলপ করবে তাদের রাইটিং বিভিন্ন সমস্যার উপরে টেক্সট বুক পড়াশোনা করে। তার মানে তুমি টেক্সট বুকের বাইরে কিন্তু আসলে যেতে পারছো না। এখানে বলা আছে, এখানে কালচারাল হেরিটেজের উপরে তোমার একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। হ্যাঁ, এখানে ইউ নো দ্যাট কালচারাল হেরিটেজ হোল্ডস প্রোফাউন্ড সিগনিফিকেন্স রিফ্লেক্টিং এ কান্ট্রিজ রিচ হিস্ট্রি, ডাইভার্স ট্রেডিশন অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিটি। থিঙ্ক অফ দি ন্যাচারাল হেরিটেজ অফ ইউর লোকালিটি, ডিস্ট্রিক্ট, কান্ট্রি হুইচ হ্যাজ স্পেশাল ভ্যালুস। তো তুমি তোমার লোকালিটি নিয়ে লিখতে পারো, তোমার ডিস্ট্রিক্ট নিয়ে লিখতে পারো, তোমার কান্ট্রি নিয়ে লিখতে পারো, যে কালচারাল হেরিটেজগুলো তুমি এক্সপিরিয়েন্স করেছো, যেগুলো প্রোফাউন্ড সিগনিফিকেন্স রয়েছে, সে সম্পর্কে তোমার একটা প্যারাগ্রাফ লিখতে হবে। যেখানে 10 মার্ক রয়েছে, 35-এর 10 চলে গেল। এরপরে তোমার কিন্তু গাইডলাইন দিয়ে দেওয়া রয়েছে যে এই ফিচারগুলো ফলো করতে হবে। যেমন তোমরা দেখো, ইওর প্যারাগ্রাফ শুড স্টার্ট উইথ টপিক সেন্টেন্স, যেটা আমরা লেসনে পড়িয়েছি।
তারপর প্যারাগ্রাফ শুড ফোকাস অন সিঙ্গেল আইডিয়া অর থিম, একটা নির্দিষ্ট থিমের উপর কাজ করবে। তারপর প্যারাগ্রাফ শুড লজিক্যালি ফ্লো ফ্রম ওয়ান আইডিয়া টু দ্য নেক্সট, যদি অনেকগুলা আইডিয়া থাকে সেগুলো একটি থিমের আন্ডারে নিয়ে এসে লজিক্যালি কিভাবে ইনপুট দেওয়া যায় সেটা তোমাকে লিখতে হবে। এবং ইনক্লুড স্পেসিফিক ডিটেলস রাদার দ্যান ভেগ এন্ড জেনারেল স্টেটমেন্ট, সাধারণ স্টেটমেন্ট করার চেয়ে উদাহরণ এবং স্পেসিফিক ইনফরমেশন দেওয়াটা গুরুত্ব পাবে, এবং সেই অনুযায়ী কিন্তু তুমি 10 মার্কের মধ্যে কত মার্ক পাবে সেটা নির্ভর করবে। 10 মার্কের পরে আমরা 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে রয়েছে মোট 15 মার্ক। এবং তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এখানে সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস এবং কমন ফিচারের কথা বলা রয়েছে, যেটা আমরা আসলে দি আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনে পড়েছিলাম, যেখানে ভ্যান ডায়াগ্রাম ছিল। ঠিক একইভাবে এখানেও ভ্যান ডায়াগ্রাম রয়েছে, এবং ভ্যান ডায়াগ্রামে কিন্তু আমরা এখানে কমন এরিয়া দেখতে পাই, এবং এই দুই সাইডে কিন্তু কিছু ডিফারেন্স দেখতে পাই গার্মেন্ট সেক্টর এবং আইটি সেক্টরের উপরে। তো তোমরা অলরেডি জানো এই টেক্সটটা কিভাবে লিখতে হয়। তোমরা যদি আরো ভালো তোমাদের ব্রেন বা মেমোরি শার্প করতে চাও তাহলে লেসনগুলো দেখে নিবে। এখানে রয়েছে 15 মার্ক, তোমাদের কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া রয়েছে কিভাবে লিখতে হবে, এটা তোমরা পড়ে নিবে। এবং সর্বশেষ যে বাকি 10 নাম্বার থাকলো, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা এক্সপ্লেনেটরি টাইপ অফ এসে লিখতে হবে, টেক্সট লিখতে হবে। আহ, এখানে ওয়ান ইজ ডান ফর ইউ, যেহেতু বলা রয়েছে যে একটা অ্যান্সার বা স্যাম্পল অ্যান্সার কিন্তু করে দেওয়ার একটা অপশন ছিল, তোমাদের একটু আগেই আমি বলেছি। তো এখানে একটা স্যাম্পল অ্যান্সার করে দেওয়া রয়েছে, এই যে দেখো তোমরা যে জেনারেল স্টেটমেন্ট, এখানে কিন্তু একটা অ্যান্সার করে দেওয়া রয়েছে। তো বাকি রয়েছে 1 2 3 4 5, এই 5টি ঘর যদি তুমি পূরণ করো 5 দুগুণে 10, এই 10 মার্ক কিন্তু তুমি এখানে পাবে। তো 10 মার্ক পেলে কি হবে তোমার, তাহলে 35 মার্ক মিল হয়ে যাবে। এই 35 মার্ক যদি তুমি ঠিক মতো অ্যান্সার করতে পারো তাহলে তোমার পরীক্ষা কিন্তু বেশ ভালো হবে। এবং এক্ষেত্রে যে রুব্রিক্স তোমাকে কিভাবে মার্ক দেওয়া হবে তার কিন্তু একটা গাইডলাইন এখানে দেওয়া রয়েছে। তোমরা দেখো তোমাদের মার্ক কিন্তু এই যে 5 নাম্বার প্রশ্নে এটা হচ্ছে 10 মার্ক ছিল। রাইটিং প্যারাগ্রাফে যেটা ফলো করলে তোমার সবচেয়ে বেশি মার্ক পাবে সেটা এখানে দেওয়া আছে, টাইটেল টপিক 7 এবং টাইটেল টপিক সেন্টেন্স অ্যান্ড কনক্লুডিং সেন্টেন্স, যে যদি তুমি এখানে দেখো 4 মার্ক পাবে যদি তুমি টাইটেল টপিক সেন্টেন্স অ্যান্ড কনক্লুডিং সেন্টেন্স প্রপারলি লেখো, তাহলে 4-এ 4 পাবে। আর এখানে বডি যদি তুমি ঠিক মতো লিখতে পারো, আইডিয়াস আর এক্সপ্রেসড ইন এ ক্লিয়ার অর্গানাইজড ফ্যাশন, ইট ইজ ইজি টু ফিগার আউট হোয়াট ইজ ইট অ্যাবাউট, কোহিসিভ ডিভাইসেস আর ইউজ প্রপারলি। তো কোহিসিভ ডিভাইস এবং সবগুলো তথ্য যদি অর্গানাইজড ম্যানারে বা ক্লিয়ার অর্ডারে লিখতে পারো তাহলে 6-এ 6 পাবে। তাহলে 6 এবং 4 তুমি 10-এ কিন্তু 10ই পেতে পারো। আর যদি তুমি সর্বনিম্ন মার্ক পাবে কোন ক্ষেত্রে, যদি ওয়ান অফ দিস ইজ মিসিং, যদি টাইটেল টপিক সেন্টেন্স কনক্লুডিং সেন্টেন্স কোনোটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু তুমি মাত্র 1 পাবে। এবং প্যারাগ্রাফ যদি তোমার কালেকশন আনরিলেটেড সেন্টেন্স থাকে তাহলে তুমি 2 পাবে। তাহলে মোটমাট তুমি 3 পাবে 10-এর মধ্যে। তো তুমি চাবে লেফট সাইডে যে আমি তথ্যগুলো দিলাম এইগুলো পূরণ করতে আসলে। তারপর 6 নাম্বার অপশন যেটা আমরা ভ্যান ডায়াগ্রামের লেখা দেখলাম, ওই যে কম্পেয়ার কন্ট্রাস্ট টাইপ অফ অ্যাসে, এই অ্যাসেতে লেখার ক্ষেত্রে দেখো তুমি ইন্ট্রোডাকশনে যদি তোমার ওয়েল রিটেন যদি ক্লিয়ার থিসিস স্টেটমেন্ট থাকে তাহলে কিন্তু তুমি 3 মার্ক পাবে। বাকি ক্ষেত্রে তুমি 1 2 পেতে পারো যদি উইক হয় এবং আনক্লিয়ার হয়, সেটা তো তুমি চাও না, তুমি তো 3 মার্ক চাও। তারপর দেখো বডি প্যারাগ্রাফ যদি ক্লিয়ারলি রিটেন থাকে, তোমার পয়েন্ট অফ কম্প্যারিজন যদি ক্লিয়ারলি অর্গানাইজ থাকে তাহলে তুমিও এখানে 3 পাবে। আর যদি ক্লিয়ারলি না থাকে, ভেগ থাকে এবং নট রিটেন ক্লিয়ারলি যদি থাকে তাহলে কিন্তু তুমি 1 2 পাবে। তাহলে দেখো এখানে মোট বডি প্যারাগ্রাফ রয়েছে 1 2 3, পয়েন্ট অফ কম্প্যারিজন 2 তুমি 2 নাম্বার বডি প্যারাগ্রাফ লিখবে, পয়েন্ট অফ কম্প্যারিজন তুমি বডি প্যারাগ্রাফ 3-এ লিখবে, এবং কনক্লুশন তুমি ঠিক মতো রিস্টেট করে থিসিস স্টেটমেন্ট এবং তোমার অপিনিয়ন সবার শেষে তুমি দিতে পারো, সেক্ষেত্রে 3-এ 3 পাবে। তাহলে এখানে 3, এখানে 3, 3 3 6, 3 9, 3 12 এবং 3 15। তাহলে তুমি যদি এইগুলো মেনটেন করো তাহলে তুমি কিন্তু 15-তে 15ই পাবে। তো বিষয়টা হচ্ছে এটা, তোমরা যদি এগুলো ফলো করো হোপফুলি তোমরা এই আরো ভালো করবে পরীক্ষায়। আমি নেক্সট লেসন গুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব, পরীক্ষাতে যদি তোমরা ভালো করতে পারো সেই অনুযায়ী তোমাদের কিছু গাইডলাইন দিব, তোমরা চেষ্টা করবে এগুলো ফলো করার। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।